সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আমি আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই বিষয়টি বোঝানোর মতো হয়তো আপনাদের প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন এবং বোঝেন। সবচাইতে বর্তমানে যারা বিপদের সম্মুখীন হচ্ছেন তারা হলেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল এই নেতাকর্মীরা। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে সাংঘর্ষিক রূপ নেয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই পরিপ্রেক্ষিতে তোপের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান। আসলে এই কথাটি নিয়ে অনেকটা দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়েছে। যারা আওয়ামী লীগপন্থী, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, আমার অনেক ভিডিওতেই কমেন্টস করেছেন আপনি এই কথাটা কখনোই বলবেন না। তার কারণ শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে এদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে এবং তাকে চাপের মুখে এদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কথাটা হয়তো একদিক থেকে যুক্তি আছে, আবার অন্য দিক থেকে যুক্তি নেই। তার কারণ সেই দিন 5ই আগস্ট যেভাবে বাংলাদেশের ছাত্র সমাজ এদেশের সরকারের প্রতি ক্ষোভ ছিল, যে ক্ষোভটা দেখিয়েছে, যদি ঘন্টা 2 ঘন্টা যদি এই সময় পেত আর যদি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতেন তাহলে হয়তো আরেকটি 15ই আগস্টের জন্য আমাদের অপেক্ষা করতে হতো। এই কথাটা আমি একেবারে অতপ্রতভাবে স্বীকার করছি, তার কারণ সেই সময়টা আমরাও ছিলাম ওখানে। তো এখন বিষয়টা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরপর যে পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপি, জামাত এবং অন্যান্য দলের নেতাকর্মীরা মিলে যেভাবে আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করেছে, আওয়ামী লীগ সরকারকে এদেশ থেকে হটানোর চেষ্টা করেছে, সেই সফলতা অর্জনের পরপর কিন্তু বিএনপি এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছেন। আমি গতকালকে একটি বিষয় অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে আসলে রাজনীতির কারণে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে এখন কিন্তু বিএনপির যারা ছাত্র দল রয়েছেন এবং বিএনপির অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু এই বর্তমানে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু তাদের কোনো বিষয়েই তারা কোনো মতামত ব্যক্ত করছেন না এবং তাদের মতের বিরুদ্ধে 2টি দল চলে গেছে। এটা কিন্তু একটি ভয়ানক বিষয়। যদি মনে করুন যে আপনি কোথাও 4 জন মিলে মারামারি করেছেন একটি জায়গায়, আপনারা মিলে 2 জনকে পিটিয়েছেন, কিন্তু যখন একজন একজন করে সরে যাবে তখন কিন্তু যে বিরোধী দলটি, যে দলটিকে আপনারা মেরে পিটিয়ে এবং তাদেরকে আপনার ক্ষমতাচ্যুত করেছেন, তারা কিন্তু আর বসে থাকবে না। তার কারণ যখন আপনাকে একলা পাবে তখন কিন্তু আপনার ঘাড় চেপে ধরা কিংবা গলা চেপে ধরাটা কিন্তু তাদের সহজ হবে। আমরা এই মুহূর্তে যেই ভয়ানক বিষয়টি দেখছি সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তাদের সাথে এই বর্তমান যারা বিএনপি অন্যান্য যারা দলের রয়েছেন তারা কিন্তু তাদের সাথে একসাথে কাজ করছে না। আপনারা কয়েকদিন আগে যে বিষয়টা হয়তো পেপার পত্রিকায় দেখেছেন, তাদের সাথে বসার যে কথা ছিল তারা কিন্তু বসেনি। আমরা এই মুহূর্তে আরও কিছু সমস্যার সম্মুখীন দেখছি। সেটা হলো আপনারা অনেক দিন ধরেই জানেন যে ভারতের যে বাংলাদেশের প্রতি একটা প্রেশার রয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে এদেশে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। ভারত কখনোই স্বীকার করছে না যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে কিন্তু ভারত
সবসময় প্রত্যাখ্যান করে আসছে, এখনও করছে। ভারত এখনও মনে করছে, তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছে, এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং কি শুধু এটা নয়, আপনার আজকে লন্ডন ইমপ্রেস হলে শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য দিবেন। কি বক্তব্য দিবেন আমরা এখনও শুনিনি, হয়তো আমরা এটা কালকে আবার প্রকাশ করতে পারবো। লন্ডনের নেতাকর্মীরা কিন্তু আজ সেই ইমপ্রেস হলে তারা উপস্থিত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী, শুধু লন্ডন নয়, বিভিন্ন দেশ থেকেও অনেকে আসছে এখানে, যেটা যুক্তরাজ্য। তো এই বিষয়গুলো কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও এই স্বৈরশাসক পদত্যাগ করেছেন, কিন্তু এরকম ঘটনা ঘটেনি যে 4-5 মাসের মাথায় একটি দল আবার মেরুদণ্ড যাদের ভেঙে দেওয়া হয়েছিল, এই মেরুদণ্ড থেকে মেরুদণ্ড সোজা করে তারা দাঁড়াতে চাচ্ছে কিংবা দাঁড়িয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি ভয়ানক বিষয়। এবং যারা এই 5ই আগস্টের জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে সাথে যারা জড়িত ছিল তাদের জন্য একটি ভয়ানক বিষয় হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে কয়েকটি সমস্যার সম্মুখীন, সেটা হলো রাজনৈতিক সহিংসতা। ভারত বিভিন্ন কৌশলে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য এবং সীমানায় যে আপনার বর্ডারে যে হত্যা করা হচ্ছে এই বিষয়ে, তারপর আন্তর্জাতিক সমালোচনা, বিভিন্ন দেশে যে আলোচনা এবং সংখ্যালঘু ইস্যু, তারপর রয়েছে চিন্ময় ইস্যু, সব কিছু মিলে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতাকলের ভেতরেই রয়েছে। তবে আমরা ধন্যবাদ দেই ডক্টর ইউনূসকে, তিনি অত্যন্ত চতুরতার সাথে, অত্যন্ত ঠান্ডা মাথায় এখনও তিনি কাজ করে যাচ্ছেন এবং মাথা ঠান্ডা রেখে সব কাজগুলো করে যাচ্ছেন, এটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে এখন বিএনপির অনেক নেতাকর্মীরাই কিন্তু চুপ হয়ে গেছেন, যারা এই 5ই আগস্টের পূর্বে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। বিশেষ করে আমি যিনি টকশো কাঁপিয়ে রাখতেন সেটা হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি বেশ কিছুদিন ধরেই, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরপরই ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, যাকে বিএনপির নেত্রী হিসাবেই সবাই চিনে, এবং তিনি একজন ব্যারিস্টার। বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ সরকার বিভিন্ন মামলা দিয়েছে, তখন তিনি এই মামলাগুলোতে লড়েছেন। সব কিছু মূলে ব্যারিস্টার রুমিন ফারহানা হলো বিএনপির একজন সক্রিয় কর্মী এবং নেত্রী। তিনি এই আওয়ামী লীগের পক্ষে অনেক কিছুতেই সাফাই গিয়েছেন, সেটা কিন্তু আমরা দেখেছি। তিনি প্রথম কয়েকদিন বলেছেন যে এই ডক্টর ইউনূস এই কেন দেশের আপনার এই নিত্যপণ্য কমাতে পারছে না, তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় কথাটা গতকালকে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশ 10 বছর পিছিয়ে গেছে। এই বিষয়টা কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে এটা এই আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়াই আমি মনে করি। তার কারণ বিএনপির একজন নেত্রী যখন এই কথাটা বলবে, তখন দেখা যাবে যে বিএনপির আরও যারা আছে তারা কিন্তু এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই করবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আসলে ব্যাপারটি তা নয়। একটি সরকার, একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় এসে কিন্তু দেশকে সহজে কন্ট্রোল করাটা কিন্তু এতটা সহজ নয়। তার কারণ 300 আসনে 300 এমপি ছিল, তাদের মধ্যে এই উপজেলার চেয়ারম্যান ছিল, তারপর আপনার ইউনিয়ন চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, বিভিন্নভাবে সাজানো গুছানো একটি দেশ। একেবারে এই আপনার তৃণমূল থেকে একেবারে উপরস্থ কর্মকর্তা পর্যন্ত যে সাজিয়ে গুছিয়ে একটি দেশ পরিচালনা করা, আর একটি দেশকে ভেঙে টুকরো টুকরো করে যখন কোনো একটি দল অল্প কিছু সংখ্যক
উপদেষ্টা দিয়ে একটি দেশ চালানো কিন্তু এতটা সহজ নয়, যার কারণে আজকে বাংলাদেশের মধ্যে যতগুলো ঘটনা ঘটছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার। এই একটাই কারণ, তার কারণ এই অগুছালো একটি দেশকে গুছিয়ে পরিপাটি করে আবার একটি সুন্দর একটি দেশ উপস্থাপনা করা, এটা কিন্তু খুব সহজ কিছু নয়। আমরা এখন যে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করতে দেখেছি মানুষকে, যেটা হলো নিত্যপণ্য আসলে এতটা সহজে কমাতে পারবে না, কারণ এই দেশে যতগুলো লাইসেন্স পেয়েছে এই পূর্বের যে 16 বছরে আওয়ামী লীগ সরকার, এই যারা লাইসেন্সগুলো পেয়েছে বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এই নেতাকর্মীরা কখনোই চাইব না একটি দেশের এই ভারপ্রাপ্ত কোনো রাষ্ট্রপ্রধানকে কিংবা অন্তর্বর্তী সরকারকে যে খুব বেশি তিনি সফলতা অর্জন করুক, এটা কিন্তু কখনোই চাইবে না। আর যার কারণে এই কথাটা স্বীকার করতেই হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো দিক থেকে অবশ্যই ব্যর্থ হয়েছে, আমরা সেটা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে। যার কারণে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় না দিলে তারা কখনোই এদেশে একটি ভালো কিছু আশা করা যেতে পারে না। আপনারা যেটা নির্বাচন নিয়ে আজকে নির্বাচন নিয়ে একটি সুসংবাদ রয়েছে, হয়তো 25 সালের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু এটা কিন্তু বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন জেদ করে, অর্থাৎ তার বিরুদ্ধে যেভাবে আপনার আলোচনা সমালোচনা চলছে, তিনি কিন্তু জেদ করে এখন এই নির্বাচনটা খুব তড়িঘড়ি করার চেষ্টা করবে। কিন্তু এতে যে সমস্যাটা হবে, আমি আজ থেকে 2 বছর 4 বছর 5 বছর কিংবা 7 বছর পরের কথা বলছি, ভবিষ্যৎবাণীটা জানি না আমার ভবিষ্যৎবাণীটা কতটা সত্য হবে। এই বিএনপি কিন্তু ইচ্ছা করলেই এই আওয়ামী লীগ সরকারের সাথে কোনো দিক থেকেই আন্দোলন সংগ্রাম আলোচনা সমালোচনা দিক থেকে পারবে না। তার কারণ আমরা গত 16 বছরে দেখছি বিএনপির কোনো এই আপনার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে অবদান, আমি মনে করি না সেটা 10% রয়েছে। তার কারণ তারা দাঁড়াতেই পারেনি, অথচ এই ছাত্র সমন্বয়করা কিন্তু দেশটাকে নেড়ে চেড়ে এবং এই শেষ পর্যন্ত তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, এটা স্বীকার করতে পারি। আর এই মুহূর্তে যদি নির্বাচন হয় 25 সালে, অবশ্যই বিএনপি ক্ষমতা আসবে। তার কারণ জামাত হয়তো বিরোধী দল হিসেবে থাকতে পারে, কারণ জামাত 300 আসনে নির্বাচন করতে পারবে, কিন্তু 300 আসনে নির্বাচন করে 151টা সিট পাওয়া এতটা সহজ নয় যে এটা খুব সহজে বিএনপি করে ফেলবে। কারণ বিএনপি নির্বাচন করলেই 300 আসন থেকে কমপক্ষে 260টা মিনিমাম 200 আসন বিএনপি পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তার কারণ এই আওয়ামী লীগের সময়ও যদি নির্বাচন দিত, শেষ নির্বাচনটা 18 কিংবা 24, এই দুইটা নির্বাচনও যদি দিত যে বিএনপিকে সামনে রেখে, অর্থাৎ তারা যদি নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে পারত, তাহলে অবশ্যই বিএনপি এই 160 থেকে 70টা আসনে তারা বিজয়ী হতো। যার কারণে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছিলেন, এই সংস্কার শেষ না করে যদি নির্বাচন দেয়, হয়তোবা বিএনপি নির্বাচনে পাশ করবে এবং বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু সংস্কার কিন্তু করা হলো না। আর যার কারণে দেশ আগের মতোই আবার লেজে গোবরে একটা সমন্বয়ক হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের সকলকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।